শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, বলছেন জয়। জানাবো, দ্রব্যমূল্য কমাতে নজর কম। আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ মূল্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল, তখন সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে উদাসীনতা দেখাতো। মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় রায় 14 অক্টোবর। এবং সর্বশেষ জানাবো, আয়নাঘরের সাজ বদল নষ্ট গুমের আলামত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, বলছেন জয়। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জয় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ। গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা অনেক বেশি, তা কমিয়ে 5% করা উচিত। তখন কেউ কেউ চিৎকার করে বলল, আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তখন আমি মজা করে বলেছিলাম, এই কারণে আমি 5% ছেড়ে দিয়েছি। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জয় বলেন, যদি তারা 1 বছর বা 18 মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 5 শতাধিক মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার, যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠছে। এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনত সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ভবিষ্যতে রাজনীতি করব কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। দ্রব্যমূল্য কমাতে নজর কম। আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ মূল্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল, তখন সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে উদাসীনতা দেখাতো। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার নানা খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ কম। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ হিসাবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় 2 মাসে 6টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, কমেছে মাত্র 2টির। বাজারে এখন সবজির দাম ব্যাপক চড়া। ডিমের প্রতি ডজনের দর উঠেছে 170 টাকায়। মুরগি ও মাছের দামেও স্বস্তি নেই। সব মিলিয়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট কমেনি। মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংক সুদের হারে লাগাম তুলে নিয়ে বাজারে টাকার সরবরাহ কমানোর পদক্ষেপ নিয়েছে। এর ফলে সুদের হার বেড়েছে। মার্কিন ডলারের দাম বেড়ে একটা জায়গায় স্থিতিশীল হয়েছে, কিন্তু সুদের হার ও ডলারের দামের কারণে নিত্যপণ্যের ব্যবসায়ীদের খরচ বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সুদের হারে লাগাম তুলে নেওয়ার পদক্ষেপ ঠিকই আছে, তাতে বাজারে টাকা সরবরাহ কমবে, পণ্যের চাহিদা কমবে, মূল্যস্ফীতি কমার সম্ভাবনা আছে। কিন্তু অতি প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে এই নীতি ততটা কার্যকর নয়, কারণ সেসব পণ্যের চাহিদা সবসময়ই থাকে। বাজারে টাকা সরবরাহের উপর ওই সব পণ্যের চাহিদা, যোগান ও দাম ততটা নির্ভর করে না। এসব পণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট পদক্ষেপ দরকার। যেমন ডিম, এর দাম উৎপাদন খরচ, চাহিদার সরবরাহের উপর নির্ভর করে। যখন মানুষের হাতে টাকা কম থাকে তখন বরং ডিমের চাহিদা বেড়ে যায়। ডিমের দাম কমাতে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার। জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অব্যাহত উচ্চ মূল্য শহর ও গ্রামের সব মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল, তখন সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে বরং উদাসীনতা দেখাতো। তিনি বলেন, নিত্যপণ্যের বাজার ও সরবরাহ ব্যবস্থার সংস্কার দরকার। অর্থ পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের পক্ষে 2টি বড় মন্ত্রণালয় সামলানোর পর বাণিজ্য মন্ত্রণালয় যথেষ্ট নজর দেওয়ার সুযোগ কম। এই মন্ত্রণালয় কেন্দ্রিক নানা চ্যালেঞ্জ এখন আছে, সামনে আরো বাড়বে। এখানে এককভাবে দায়িত্ব নিয়ে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া প্রয়োজন, যিনি গতানুগতিকতার বাইরে গিয়ে কাজ করবেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, সবজি ছাড়া বাজারে 2 মাসে সবচেয়ে বেশি বেড়েছে ডিম, মুরগি, খোলা ভোজ্য তেল ও চিনির দাম। মাঝারি চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে, যা টিসিবির তালিকায় উল্লেখ নেই। আওয়ামী লীগ সরকার কিছু কিছু ক্ষেত্রে পণ্যের দাম বেঁধে দেওয়ার কৌশল নিয়েছিল, কিন্তু তা কাজে আসেনি, এখনো কাজে আসছে না। যেমন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের 12 কেজির সিলিন্ডারের নির্ধারিত দর এখন 1456 টাকা। গত বুধবার 1 সিলিন্ডার গ্যাস কিনেছেন রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা রওশন আরা। তিনি বলেন, গ্যাসের দাম 1700 টাকা নিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয় দাম কমানোর জন্য পেঁয়াজ, আলু ও ডিমের শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেছিল। এনবিআর পেঁয়াজ ও আলু শুল্ক কমিয়েছে। এ 2টি পণ্যের দাম কিছুটা কমেছে। নিত্যপণ্যের দাম কমাতে এর বাইরে তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় রায় 14 অক্টোবর। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার করা ধর্ষণ মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষী সমাপ্ত হয়েছে। সেই সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপন শেষে 14 অক্টোবর মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট AKM ওমর ফারুক নয়ন বলেন, মামলার ধার্য তারিখ অনুযায়ী মামুনুল হক আদালতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু গত কয়েক তারিখের মতো এবারও তার বিরুদ্ধে আর কেউ সাক্ষী দিতে আসেননি, যার পরিপ্রেক্ষিতে আমরা আদালতে সাক্ষী সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন। তিনি আরো বলেন, আমরা আদালতকে বলেছি এই পুরো বিষয়টিকে যোগসাজশ করে সংগঠিত করা হয়েছে। যিনি মামলার বাদী তিনি শারীরিক পরীক্ষা দিতে রাজি হননি, কারণ তিনি স্বীকার করেছেন মামুনুল হক তার বৈধ স্বামী। একই সঙ্গে বাদীর ছেলে আব্দুল রহমান সাক্ষী দিতে এসে বলে গিয়েছেন তার মা মামুনুল হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের উপর বল প্রয়োগ করে মামলা করানো হয়েছিল। AKM ওমর ফারুক নয়ন বলেন, আমরা আদালতে আরো বলি, মামুনুল হক শুধুমাত্র রাজনৈতিক কারণেই জেল খেটেছেন। বর্তমান সময়ে তিনি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, তার বিরুদ্ধে চক্রান্ত করে এই মামলা দেওয়া হয়েছিল। এই মামলার কোনো ভিত্তি নেই। আমরা আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি। আশা করি মামুনুল হককে আদালত বেকসুর খালাস দেবেন। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আগামী 14 অক্টোবর রায়ের দিন ধার্য করেছেন। আয়নাঘরে সাজবদল, নষ্ট গুমের আলামত। মানুষের মুখে মুখে ফেরা আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালার অস্তিত্বের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার শাসনামলে এসব বন্দিশালায় আইন শৃঙ্খলা বাহিনীর গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো। ভুক্তভোগীরা গোপন কারাগারগুলো সংরক্ষণ চাইলেও বাহিনীগুলো এরই মধ্যে কাঠামোগত পরিবর্তন এনেছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছে 400 অভিযোগ পাওয়া গেছে। গোপন বন্দিশালার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। দেয়ালের লেখাগুলো রং করে মুছে দেওয়া হয়েছে। চিলির স্বৈরশাসক অগাস্টো পিনোশের 16 বছরের শাসনামলে 3000-এর বেশি মানুষকে হত্যা এবং 1500-এর বেশি রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে গুম করা হয়। তার পতনের পর সন্ধান মেলে 17টি নির্যাতন কেন্দ্রের। পিনোশের গোপন পুলিশ খ্যাত DENA পরিচালিত বন্দিশালাগুলো স্বৈরশাসনের দুঃসহ স্মৃতি হিসেবে সংরক্ষণ রয়েছে, যা বাংলাদেশে হচ্ছে না। 2019 সালে 9 এপ্রিল আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল UPDF এর সংগঠক মাইকেল চাকমাকে। তার দাবি, ঢাকা সেনানিবাসের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালকের মহাপরিদপ্তরের কার্যালয়ে বন্দিশালায় তাকে রাখা হয়েছিল। 5 বছরের বেশি সময় বন্দী থাকার পর 6 আগস্ট মুক্তি পান। সাবেক ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি জানিয়েছেন তাকেও আটকে রাখা হয়েছিল একই বন্দিশালায়। এতদিন এসব অভিযোগে পর্যায়ে থাকলেও কমিশনের মাধ্যমে এই প্রথম সরকারি ভাষ্যে আয়নাঘরের অস্তিত্ব সামনে এলো। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা আয়নাঘরকে সবসময় কথিত বলে এসেছেন। কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, পরিদর্শনের সময় DGFI এর যে আয়নাঘর দেখেছি এর সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি, তবে কিছু পরিবর্তন করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে, বিশেষ করে দেয়ালের লেখাগুলো পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে। মৌখিকভাবে তাদের বলছি এবং লিখিতভাবেও জানিয়েছি যে অবস্থায় আয়নাঘর দেখে এসেছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কোনো পরিবর্তন যেন না হয়। মাইকেল চাকমা বলেছেন, যদি গোপন বন্দিশালার পরিবর্তন আনা হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট বাহিনীগুলো অপকর্মের দায় নিজেদের উপর নিচ্ছে, সরকারের দোষ আড়ালের চেষ্টা করছে। তারা বলতে পারতো আমরা নই, শেখ হাসিনা গুম করেছে। গোপন কারাগার ভেঙে ফেলা মানে আলামত ধ্বংস, যা আরেকটি অপরাধ। গোপন বন্দিশালাগুলো সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যতে সরকারগুলো এ থেকে শিক্ষা নেয়, স্বৈরাচারী না হয়। একাধিক সূত্র জানিয়েছে, গুমের সঙ্গে অতীতে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সংশ্লিষ্টরা স্বীকার না করলেও আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি রক্ষায় গোপন বন্দিশালাগুলো রাখতে চায় না বাহিনীগুলো। কমিশনকেও এ কথা জানানো হয়েছে। শেখ হাসিনার আমলে DGFI এর যে বন্দিশালা ছিল তা শুধু বন্ধ নয়, অপসারণ করতে চায়। ভেতরের কুঠিরগুলো ভেঙে একতলা ভবনটির অভ্যন্তরে পরিবর্তন আনতে চায়, কাজ চলছে। এজন্য নতুন ইট আনা হয়েছে বলে জানতে পেরেছে। মানবাধিকার সংগঠনগুলো তথ্যানুযায়ী শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনামলে অন্তত 677টি গুমের ঘটনা ঘটেছে। এখনো নিখোঁজ রয়েছেন 1.5 শতাধিক মানুষ। অন্তত 20 জনের সঙ্গে কথা বলেছেন যারা 7 দিন থেকে 5 বছর পর্যন্ত গুম ছিলেন। শেখ হাসিনার শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গত 27 আগস্ট কমিশন গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 15 সেপ্টেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী 2009 সালের 6 জানুয়ারি থেকে গত 5 আগস্ট পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, তদন্ত সংস্থা সহ সরকারি মদতে গুমের তথ্য সংগ্রহ করবে কমিশন। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং গুম প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। গুলশান কার্যালয়ে কমিশনের প্রথম সংবাদ সম্মেলনে জানানো হয় 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা DGFI কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান মিলেছে। আয়নাঘর নামে পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি DGFI এর সদর দপ্তরের। ওই আয়নাঘরে বন্দী রাখার 22টি সেল রয়েছে।
জানতে পেরেছে 22টি কুঠুরির 2টি ছিল ভিআইপি। এর একটিতে রাখা হয়েছিল আমান আজমিকে, যিনি অন্য ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী আয়নাঘরের কুঠুরিগুলো 6 থেকে 7 ফুট প্রশস্ত, উচ্চতা 15 থেকে 16 ফুট। বন্দীদের শব্দ লুকাতে 4টি একজস্ট ফ্যান রয়েছে, 2টি শৌচাগারের হাই কমোড এবং প্যান রয়েছে। পরিদর্শনে এসব তথ্যের মিল পাওয়া গেছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, আলামত মামলার জন্য গুরুত্বপূর্ণ, তবে কমিশনের প্রতিবেদনে যেহেতু গোপন বন্দিশালাগুলোর বর্ণনা এসেছে, তাই এগুলো নষ্ট করলেও অপরাধ প্রমাণে খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু এগুলো যেভাবে রয়েছে সেভাবেই রাখা উচিত। কমিশনের সভাপতি জানান, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। 25শে সেপ্টেম্বর ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেছি। 1 অক্টোবর ডিবি ও সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেছেন কমিশনের সদস্যরা। সেখানে কোনো বন্দীকে পাওয়া যায়নি। সম্ভবত 5ই আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ডিজিএফআই এর বক্তব্য জানতে পারেনি সমকাল। র্যাবের বিভিন্ন কার্যালয়ে গোপন বন্দিশালা রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এমন 4 জন সমকালকে জানিয়েছেন, রাজধানীর বিমানবন্দর এলাকায় র্যাব 1 কার্যালয় মসজিদের কাছাকাছি আয়নাঘরে তাদের 88 থেকে 192 দিন পর্যন্ত চোখ বেঁধে রাখা হয়েছিল। 5ই আগস্টের পর র্যাব গোপন বন্দিশালার বিষয়ে স্পষ্ট বক্তব্য দেয়নি। পুলিশের ইউনিটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেছেন, গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা র্যাব কার্যালয়ে আসেনি। তদন্তে কমিশনকে যে কোনো সহায়তা করবে র্যাব। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের 2 নেতা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং মোকাদ্দেস আলীকে 2012 সালের 4 ফেব্রুয়ারি রাতে তুলে নিয়ে যায় র্যাবের পোশাক পরা এবং সাদা পোশাকধারী কয়েকজন। উচ্চ আদালতে রিটেও সন্ধান মেলেনি তাদের। পিরোজপুর সদরের মোকাদ্দেস পড়তেন তখন অনার্স শেষ বর্ষে। কুষ্টিয়া যেতে সহপাঠী ওয়ালিউল্লাহকে নিয়ে ঢাকায় গাবতলী থেকে হানি পরিবহনে বাসে চড়েছিলেন। মোকাদ্দেসের বাবা আব্দুল হালিম বলেছেন, গাড়ির নম্বর ছিল 3750। বাসটি নবীনগর পৌঁছার পর র্যাবের গাড়ি থামার সংকেত দেয়। র্যাব সদস্যরা বাসে উঠে মোকাদ্দেস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। সুপারভাইজার আমাদের পরে জানান, একজন র্যাব সদস্যের বুকের নেম প্লেটে লেখা ছিল জামান, গাড়িতে লেখা ছিল র্যাব 4। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।